রহমান কবির, আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, 2012 সালের আগে তার্কিতে একটি বিশ্বের সবচেয়ে বড় বড় যে এমএলএম কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর সকলের একসাথে যৌথভাবে একটি কনফারেন্স হয়। এই কনফারেন্সে অনেকগুলা কোম্পানিকে আপনার এখানে সংবর্ধনা দেওয়া হয়। তার মধ্যে এক নম্বর ছিল এমওএ কর্পোরেশন, যে প্রতিষ্ঠানটি প্রায় শুরুটাই হয়েছিল এমওএ দিয়ে, যে এমএলএমটা। তাদের বয়স কম বেশি 100-র কাছাকাছি বা প্লাসও হতে পারে। দ্বিতীয় হয়েছিল এবন, এবং তৃতীয় হয়েছিল ডেস্টিনি 2000 লিমিটেড, যার বয়স ছিল মাত্র 12 বছর, পা দিয়েছিল। যেখানে এমআই কর্পোরেশনে 100 বছরের কাছাকাছি, এবনেরও প্রায় 100-র কাছাকাছি কাছাকাছি এরকম, সেখানে ডেস্টিনির 12 বছর বয়সে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিল। আপনার কাছে বিষয়টা জানার, প্রথমত এই যে এত অল্প সময় আন্তর্জাতিকভাবে এরকম একটা জায়গা দখল করে নিয়েছিল, এর পিছনে কি ভূমিকা ছিল ডেস্টিনির, বা কেন এত অল্প সময় যেতে পেরেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আপনার কাছ থেকে জানার, সেটি হচ্ছে এই যে এত বড় একটা স্বীকৃতি পেয়েছে ডেস্টিনি কোম্পানি বা ডেস্টিনি গ্রুপ, বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলো কি এই জিনিসটা যে ফোকাস করেনি, কি কারণে করেনি? আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো আছে, কোন মিডিয়া ওইরকম ভাবে ফোকাস করেনি, বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ হাসান, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে যে আমিন কথা বলেছেন, আমিনের কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, এবং আমিনকেও আমি স্যালুট জানাচ্ছি এত সুন্দর করে হৃদয়ের কথাগুলো তুলে ধরার জন্য। আমিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। স্যালুট স্যার, আপনাকে স্যালুট। আপনাকে আপনাকে আসলে এই আমাদের তৃণমূলের জনগোষ্ঠী হচ্ছে আমাদের প্রাণ, আমাদের সরকারের প্রাণ, দেশের প্রাণ, আমাদের যুব সমাজের প্রতিনিধি আপনারা। আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে জড়িত। আমি মনে করি আমাদের রাজনীতি হওয়া উচিত আপনাদেরকে নিয়ে, আমাদের কর্মসংস্থানের চিন্তা করে, কর্মসংস্থানের বিষয়গুলো মাথায় রেখে। আমি প্রথমে বলি, অ্যামওয়ে কোম্পানিটা হচ্ছে একটি আমেরিকান বেসড কোম্পানি। এটা 100 বছরের বেশি পুরনো একটা কোম্পানি, এবং কয়েক হাজার এবং লক্ষ প্রোডাক্ট আছে তাদের, কয়েক লক্ষ প্রোডাক্ট তারা সেল করে বিশ্বব্যাপী। এবং অ্যাভন কোম্পানিটা হচ্ছে জার্মান বেসড একটা কোম্পানি। অ্যাভনের প্রোডাক্টগুলো অনেক দামি একটা প্রোডাক্ট। বিশ্বের যত সেলিব্রিটি এবং রাষ্ট্রপ্রধানের বউরা এই বিউটি প্রোডাক্টগুলো ইউজ করে। একটা বিউটি প্যাকের দাম ধরেন, একটা লিপস্টিকের দাম $100 উপরে, এই টাইপের দামি জিনিস ইউজ করে। এখন এই দুই কোম্পানির সঙ্গে যে ডেস্টিনি তৃতীয় হয়েছিল পুরস্কার প্রাপ্তিতে, এটা কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল? আমি মনে করি রফিকুল আমিন যেই বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেড শুরু করেছিলেন, এটার মূল মন্ত্র উনি নিয়ে গিয়েছিলেন এভন এবং অ্যামওয়ে কোম্পানি থেকে। উনি যখন কানাডাতে ছিলেন, উনি এই কানাডায় বসে অ্যামওয়ে কোম্পানির উপর উনি অনেক পড়াশোনা করেছেন, অনেক রিসার্চ করেছেন, এবং বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, বেকারদেরকে এই ক্ষুদ্র ঋণের আওতায় এনে তৃণমূলের শক্তি বাড়ানোর জন্য ওদেরকে উদ্যোক্তা তৈরি করার স্বপ্ন নিয়ে উনি 2000 সালে বাংলাদেশে গিয়েছিলেন, এবং উনি একজন সফল মানুষ হিসেবে উনি করতে পেরেছিলেন। দেখেন, মাত্র 10 বছর বয়সে পুরস্কারটা পেয়েছিল মনে হয় হাসান সাহেব 10 সালে বা 11-র দিকে, এরকম 11-র দিকে, অর্থাৎ 10 বছর বয়স ছিল মাত্র। 2000 সালে গিয়ে উনি বেসিক্যালি 11-তে উনি কার্যক্রম শুরু করেছিলেন। তো 10 বছরের মাথায় উনি প্রায় 45 লক্ষ বিনিয়োগকারী বা কর্মী এই ডেস্টিনিতে হেমিলনের বাসিওয়ালার মতো উনি যুক্ত করতে পেরেছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের সরকারগুলো এবং আমাদের মিডিয়াগুলো একটা অনেক সময় কিছু খারাপ মানুষ দ্বারা পরিচালিত হয়। আমাদের সরকার যে শুধু স্বৈরাচারী, শুধু ফেসিস্ট তা নয়, আমাদের সরকার অদূরদর্শীও, এবং তাদের দেশপ্রেমেরও অভাব।
তারা অনেক সময় তাদের নিজেদের ভালো তারা বোঝে না। এই যে আমি ৪৫ লক্ষ মানুষকে বা ৩ কোটি মানুষকে আমি কর্মহীন করলে, আমি তাদেরকে ঘরে বসিয়ে দিলে বা এই কোম্পানিটাকে বন্ধ করে দিলে আমার দেশের যে একটা নেগেটিভ ইফেক্ট হবে, এই জিনিসটাও বোঝার তাদের ক্ষমতা নেই। তারা নগদ লাভে অভ্যস্ত, নগদ নারায়ণ যেটা বলে। তারা সবসময় আমি কি পেলাম, আমি তো তাদেরকে ঘিরে রাখে, কিন্তু তারা সামষ্টিকভাবে চিন্তা করতে পারে না যে কি করলে কি হবে। যেমন দেশনায়ক তারেক রহমান আমার সাথে লাস্ট টাইম যখন মিটিং হলো, বলল যে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যারা আছে তাদেরকে আমি শেখ হাসিনার মতো আমাদের সরকার যদি সরকার গঠনের সুযোগ পায়, ওদের যারা বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করছে, যারা অসংখ্য মানুষের রুটি রুজির ব্যবস্থা করছে, মানুষের সাপ্লাই চেইন ঠিক রাখছে, তাদের অপরাধ থাকলে তাদেরকে আমি আইনের আওতায় এনে আমি শাস্তি দেব, তাদেরকে জরিমানা করব, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করলে সেগুলা ফেরত আনবো, কিন্তু তাদেরকে আমি বন্ধ করব না। এই কথাটি আমার অনেক ভালো লেগেছে। সেম থিং যখন ডেস্টিনির বিরুদ্ধে আমাদের বাংলাদেশের সরকারের ইন্ধনে, সরকারের মহাপরিকল্পনায় ডেস্টিনিকে খেয়ে ফেলার জন্য যখন পত্রিকাগুলো বুঝে না বুঝে নিউজ করা শুরু করলো, এবং আমি জানি এখানে কিছু মিডিয়ার ব্যক্তিগত ইন্টারেস্ট জড়িত ছিল। আমি একটা ঘটনা জানি, একটা মিডিয়া তাদের অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের জন্য সেই সময়ে রফিকুল আমিনের কাছে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল। তখন রফিকুল আমিন বলেছিলেন, ঘটনা চক্রে আসলে আমিও ওইখানে একদিন ছিলাম দেশে, তখন ওই বিপিএল এর আসর দেখতে গিয়েছিলাম। সেইবার বিপিএল গ্র্যান্ড স্পন্সর করেছিল ডেস্টিনি। আমি আপনার একটু জানাই, বাংলাদেশে বিপিএল যখন শুরু হয়, এই শুরুই হয়েছিল কিন্তু ডেস্টিনি গ্রুপের মাধ্যমে। টাইটেল স্পন্সর ছিল ডেস্টিনি গ্রুপ। জি, আমি জানি। আমি বিপিএল খেলা দেখতে গিয়েছিলাম, তখন এই ডেস্টিনির রফিকুল আমিন সাহেবের আমন্ত্রণে আমি গিয়েছিলাম, এবং এই বিপিএল এর পরপর উনার কাছে প্রস্তাব আসলো একটি মিডিয়ার পরিচালনাধীন অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনে 10 কোটি টাকা দেওয়ার জন্য। তখন উনি হামলি বললেন, আমার সিএসআর ফান্ডের মধ্যে আসলে আমি বিপিএল স্পন্সরের পরে এখন টাকা নেই, আমরা যে কোনো সেবামূলক কাজের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো, তবে এই মুহূর্তে দেয়া সম্ভব নয়। তো এই হাম্বল এবং ডিরেক্টলি উনার অপিনিয়নটা সেই মিডিয়া হয়তো ভালোভাবে নেননি। তারপরে তার বিরুদ্ধে এই ইয়েলো জার্নালিজম শুরু করেছিলেন। এবং আরেকটি, যখন এই শুরুতে যে মিডিয়াগুলো উনাদের বিরুদ্ধে খুব জোরালো ভাবে শুরু করেছিল, যুগান্তর এবং প্রথম আলো সহ অন্যান্যগুলো, ফ্রন্ট লাইনের মিডিয়া ছিল যুগান্তর এবং প্রথম আলো, তো এরা ব্যক্তিগতভাবে ও কিছু কিছু কারণে এই ডেস্টিনির বিরুদ্ধে ওরা লেগেছিলেন। এবং আর তারেক সিদ্দিকের বিষয়টা তো আপনারা জানেন। এখানে বিপিএল নিয়ে তৎকালীন অর্থমন্ত্রী মুস্তফা কামাল, তিনিও এই ডেস্টিনি থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, অনেক টাকা পয়সা নিয়েছেন, অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি অনেক টাকা নিয়েছেন। কিন্তু সর্বদিকে মেরে এখন তাদের চিন্তা হলো, যখনই ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুতে টাকা দিতে রিফিউজ করলো তাদের দুর্নীতির কারণে, তখন এই শেখ হাসিনাকে কেউ কেউ প্রস্তাব দিল, আমরা যদি ডেস্টিনির টাকাগুলো নিয়ে নিতে পারি রাষ্ট্রীয়ভাবে প্রশাসক নিয়োগ করে, তাহলে আমাদের এই পদ্মা সেতুর একটা বৃহৎ ভালো একটা বড় ধরনের ফান্ড চলে আসবে, হয়ে যায়, এটা আমাদের লাভবান হবে। সেই কুচিন্তা থেকে এই 3 কোটি মানুষকে রাস্তায় বসিয়ে এই ডেস্টিনির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে, এবং বিনা, এবং আপনি জানেন, আমি কি একটা কথা যোগ করতে পারি আপনার সাথে? আপনি নোট রাখুন, কথার মাঝখানে কথা বললে আসলে ট্রেক নষ্ট হয়ে যায়। জি 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 জি, কন্টিনিউ করুন। ডেস্টিনির কে যে পথে বসিয়ে দেয়া হলো, এবং এইটার জন্য আসলে রাষ্ট্রই দায়ী এবং রাষ্ট্রের কুচক্রী মহল দায়ী। এখন আমি মনে করি, দেখেন,
ডেস্টিনির সঙ্গে অন্য এমএলএম কোম্পানিগুলোর ব্যবধানটা কি বাংলাদেশে? ইউনিপে 2 বলেন বা ওই যে থাইল্যান্ড ভিত্তিক আরেকটা কোম্পানি, আমার নামটা হাসান সাহেব জানেন, নামটা না মনে নেই, বা বাংলাদেশেরও টিএনসি একটা আছে, চায়না কোম্পানি টিএনসি। জি, এবং আরো বাংলাদেশি যে ওই যে প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাডভান্সে টাকা নিল আরেকটা কোম্পানি। এরা যতগুলো কোম্পানি এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অর্থনৈতিক দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, তারা টাকা কালেকশন করে বিদেশে পাচার করেছে, তারা বিদেশে নিয়ে গিয়েছে। কিন্তু ডেস্টিনি বা যত টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে নিয়েছে, প্রফিট করেছে, তারা আয় করেছে, সবগুলো টাকা বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা বাংলাদেশে সম্পদ কিনেছে। আমি যতদূর ওই ডেস্টিনির উপর পড়াশোনা করেছি জানি ওদের প্রায় 6,500 একর ল্যান্ড তারা ক্রয় করেছে। তারা কোটি কোটি গাছ লাগিয়েছে। আমাদের আমিন যে কথাটা 1 কোটির উপরে গাছ লাগিয়েছেন, 1 কোটির উপরে গাছ লাগিয়েছেন। জলবায়ু পরিবর্তনের জন্য এটা ব্যাপক ভূমিকা। 45 লক্ষ যুবককে, বেকারকে কর্মসংস্থান তৈরি করেছেন। তো এর থেকে বেশি তো আর কোনো মানুষের ভূমিকা আমি দেখি না। রফিকুল আমিন সরকারকে একটা কথা বলেছেন তখন, যে বাংলাদেশে কোনো এমএলএম পরিচালনার জন্য, মাল্টি লেভেল কোম্পানি পরিচালনার জন্য কোনো আইন নেই, কোনো নীতিমালা নেই। হ্যাঁ, আমাদের ভুল হতে পারে, কোথায় ভুল হয়েছে সেটা দেখিয়ে দেন, আমরা শুধরে নিব। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে পানিশমেন্ট দেন, আমরা মাথা পেতে নেব। আমাদের জন্য আইন করে একটা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে এমএলএম পরিচালনার জন্য একটা নীতিমালা প্রণয়ন করুন। বিদেশে যেমনটি আছে, আমেরিকাতে, ইউরোপে, লন্ডনে যেমন আছে সেরকম করুন। কিন্তু আমাদের ফেসিবাদী সরকার সেদিকে নজর না দিয়ে এই ডেস্টিনিকে বন্ধ করে দিয়ে এই 45 কোটি বিনিয়োগকারী, সেই সঙ্গে তাদের ছেলে সন্তান, বাবা মা সহ 3 কোটি মানুষের রুটি রুজি বন্ধ করে দিয়ে দেশের সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা করেছেন। এবং যারা এইটার সঙ্গে যুক্ত, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এবং আরো যারা, এই যে তারেক সিদ্দিক সহ, এবং জেনারেল হারুন, এই মানুষটা হচ্ছে চরম সুবিধাভোগী, চরম দুর্নীতিবাজ। উনি ডেস্টিনিতে থেকে মাসে 20 লক্ষ টাকার সুবিধা নিয়েছেন, গাড়ি, মান্থলি সম্মানী এবং আদার্স অন্যান্য সুযোগ সুবিধা সহ, এবং কয়েক কোটি টাকার উনি শেয়ার নিয়েছিলেন বিনা বিনিয়োগে। এই মানুষটি সব সুযোগ সুবিধা নিয়ে সরকারের সাথে আতাত করে এই ডেস্টিনিকে ধ্বংস করার পেছনে জেনারেল হারুন অনেকাংশে জড়িত, এবং তার আমি আজকে বিচার দাবি করছি। এবং তার সঙ্গে অন্য যারা আছেন এই জড়িত, এক এক করে সরকারকেই এই উদ্যোগ নিতে হবে, এবং ভবিষ্যতে যেন কোনো বিনিয়োগকারী এভাবে ধ্বংস না হয়। এবং কোনো বিনিয়োগ করতে দেশে বিদেশের থেকে আমরা যারা বিনিয়োগ করতে চাই বাংলাদেশের কর্মসংস্থানের জন্য, আমাদের মনের মধ্যে যেন ভয় দূর হয় এবং আমরা যেন নিঃসংকোচে বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করতে পারি। বাংলাদেশের 2 কোটি প্রবাসী যারা আছে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে উদ্গ্রীব, তাদেরকে এই সুযোগ তৈরি করার জন্য, আস্থা স্থাপনের জন্য আমি পরবর্তী সরকারকে, ইন্টারিম সরকার এবং নির্বাচিত সরকার, তারা এই ব্যাপারে উদ্যোগ নেবেন আমি আশা করি। ধন্যবাদ আপনাকে।